নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আপনারা শুনছেন বাংলা পডকাস্ট ভালো আছি উইথ কথা নিবেদিতা। শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার দ্বাদশ পর্ব। মণি দাঁড়িয়ে আছে হাসপাতালের একটা বিশেষ ঘরের সামনে। ডাক্তারদের প্রায় হাতে পায়ে ধরে এই ঘরের সামনে দাঁড়ানোর অনুমতি পেয়েছে সে। ঘরটার কাচের দেয়ালের মধ্য দিয়ে মণি দেখতে পায় মানুষটাকে। মানুষটা অসহায় ভঙ্গিতে শুয়ে আছে। নাকে মুখে হাতে কী সব নল লাগানো রয়েছে। মানুষটার বিছানার একপাশে রয়েছে একটা মনিটর। মনিটরে নাকি ক্রিটিক্যাল রোগীদের হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন লেভেল, শরীরের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের গতি ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। মনিটরে তরঙ্গ আকারে ভেসে উঠছে কিছু চিহ্ন আর কিছু সংখ্যা। ওগুলোই নাকি প্রমাণ দিচ্ছে মানুষটা এখনো জীবিত। কিন্তু মণির চিরকালের চেনা মুখটাকে আজ এত অচেনা লাগছে কেন? মণি অস্ফুট স্বরে উচ্চারণ করে, বাবা। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন ধরেই প্রভাতবাবু অসুখে ভুগছেন। বিজয়া দশমীর পরদিন শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 3 দিন ধরে তিনি রয়েছেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। মণির দাদাদেরকে ডাক্তাররা জানিয়েছেন যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। তবে প্রভাতবাবু প্রাণপণে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন। কথাটা মণির কানেও আসে। এখন তার মনে হচ্ছে, তাহলে কি বাবা মৃত্যুর সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? আর না হলে জন্ম অবধি এ পর্যন্ত মণি তার বাবার চোখে মুখে কোনোদিনও ক্লান্তি কিংবা কষ্টের ছাপ দেখেনি বাবার মধ্যে কোনো বিষয় নিয়েই চিন্তার লেশটুকু। তবে কি মৃত্যু এতটাই শক্তিশালী যে বাবার মতো একজন মানুষকেও হার মানাতে পারে? মণির সবাইকে খুব বলতে ইচ্ছে করছে, মৃত্যু যতই শক্তিশালী হোক না কেন, মৃত্যুকে বাবার সামনে পরাজয় স্বীকার করতেই হবে। তোমরা শুধু একটিবার বাবাকে এখান থেকে নিয়ে চলো বাড়ির পুকুরটায়, যেখানে শীত গ্রীষ্ম 12 মাস সকালের আলো ফুটতে না ফুটতেই বাবা কোমর জলে দাঁড়িয়ে স্নান করেন। নিয়ে চলো বাড়ির গাছপালাগুলোর মাঝখানে, যেখানে বসে বাবা বই পড়েন। ওই তাল গাছটার নিচে, যেখানে বসে বাবা যখন বই পড়েন তখন তার চারপাশে ছোট বড় কত রকমের সাপ ফনা তুলে বসে থাকে। তোমাদের কি মনে নেই? বাবা তার প্রিয় উপন্যাসগুলো তুলে রাখেন বিশেষ একটা সময়ের জন্য। প্রভাতবাবু সবসময়ই বলেন, সবুজের মাঝে বসে পড়াশোনা করা স্বাস্থ্যের জন্য উপকারী। বাড়িতে তিনি নিজের হাতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। বাঁধাকপির বাগানে যখন ফলন আসে তখন যেন সবুজের অদ্ভুত এক ঢেউ ওঠে। সেই সবুজময় ক্ষেতের নরম মাটির উপর বসে প্রভাতবাবু তার সবচেয়ে ভালো লাগা বইগুলো পড়েন। মণির খুব বলতে ইচ্ছে করে, তোমরা কি ভুলে গেলে বাবাকে এখন যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো তিনি কোনোদিনও স্পর্শ পর্যন্ত করেননি। বাবা তার নিজের হাতের তৈরি ঔষধ খাইয়ে কত রোগীদের সুস্থ করেছেন। আজ সেই সব ঔষধে তিনি কি নিজের রোগ সারাতে পারবেন না? কাউকে কোনো কিছুই বলতে পারে না মণি। মনের কথাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। চোখ জ্বালা করছে, কিন্তু চোখে জল আসছে না। সংক্রমণ কি শুধু শারীরিক রোগেরই হয়, নাকি অনুভূতিও সংক্রমিত হতে পারে? নইলে বাবা জ্ঞানের ভাণ্ডার, তার সাথে পৃথিবীর প্রায় সব বিষয় নিয়েই আলোচনা করা যায়। এসব কথা জানা সত্ত্বেও প্রভাতবাবুর উপস্থিতিতে মণির মধ্যে কেন এক ধরনের সংযম চলে আসে? আর কি শুধু মণি, প্রভাতবাবুর অন্যান্য ছেলে মেয়ে, এমনকি স্ত্রী ভগবতী দেবী পর্যন্ত প্রভাতবাবুর সামনে সবসময়ই সংযত, স্বল্পভাষী। প্রভাতবাবু নিখুঁতভাবে তার পরিবারের সব দায়িত্ব পালন করে চলেছেন। তবু যেন তার পরিবার এবং তার মাঝখানে একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে। প্রভাতবাবুর একটা নিজস্ব জগৎ আছে। একান্নবর্তী পরিবারের মুরব্বী আয়ুর্বেদ চিকিৎসক প্রভাত চৌধুরী তার নিজের জগতে সম্পূর্ণ একা, কিন্তু পরিপূর্ণ। হয়তো এই পরিপূর্ণতার জন্যই
সেই জগতে কেউ কোনোদিনও প্রবেশ করার সুযোগ পায়নি, কিংবা তিনি কাউকে প্রবেশ করতে দেননি। মণির জন্মের সময় প্রভাতবাবুর বয়স ছিল ৭০-এর ঊর্ধ্বে। বয়সের এই বিশাল ব্যবধানের জন্যই ছোটবেলার থেকে মণি প্রভাতবাবুর দীর্ঘকায় দেহ, ধবধবে সাদা চুলদাড়ি এবং দুচোখে দীর্ঘ জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাবার এক পরিপূর্ণ রূপই দেখে এসেছে। ছেলেবেলায় মণি প্রভাতবাবুর রবীন্দ্রনাথের মতো লম্বা দাড়ি টেনে বলতো, বাবা, আমায় লজেন্স খাওয়ার জন্য একটা টাকা দেবে? বাবার কাছে ছেলের আহ্লাদ আবদার বলতে এই যা। প্রভাতবাবু যেমন মণিকে কখনো আদর করে কোলে তুলে চুমু খাননি, কখনো তাকে বাজারে নিয়ে গিয়ে বেলুনবাসি কিনে দেননি, ঠিক তেমনি মণি কখনো কোনো কাজের জন্যই তার বাবার কাছে ধমকও খায়নি। প্রভাতবাবুর শাসন করার ধরনটা ভিন্ন। মণি তখন খুব ছোট। একদিন মণি তার বয়সেরই স্কুলে যাওয়া ৩-৪ জন ছেলের পথ আটকে একটা নেল কাটার দেখিয়ে বলে, তোদের কাছে যা পয়সা আছে আমায় দিয়ে দে, না হলে এই নেল কাটারটা আমি তোদের পেটে ঢুকিয়ে দেব। বাচ্চাগুলো ভয়ে পকেটের ২-৩ টাকা যাই ছিল সব মণির হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর বাচ্চাগুলোকে নিয়ে তাদের অভিভাবকরা প্রভাতবাবুর কাছে এসে অভিযোগ করে। প্রত্যেকটা বাচ্চাকে ৫ টাকা করে দিয়ে প্রভাতবাবু তাদের বিদায় করেন। তারপর মণিকে ডেকে জিজ্ঞেস করেন সেই ধরনের কাজ কেন করেছে। মণি জানায় সেই ধরনের কাজ করেছে কারণ সে বড় হয়ে মাস্তান হতে চায়। প্রভাতবাবু বলেন, বেশ, তুমি বড় হয়ে মাস্তান হবে। মণির একটা অভ্যাস ছিল, প্রভাতবাবু যখন তরিতরকারি নিয়ে বাজার থেকে ফিরতেন তখন মণি এগিয়ে যেত বাবার হাতের ব্যাগ নেওয়ার জন্য। সেই সন্ধ্যায় প্রভাতবাবু যখন ২ হাতে বাজারের ২ ব্যাগ নিয়ে ফিরছেন তখন রোজকার মতো মণি এগিয়ে যায়। প্রভাতবাবু মণির সাথে গল্প শুরু করেন। এখন এই মাছ তরিতরকারি নিয়ে ঘরে যাব, তোমার মা রান্না করবেন আর আমরা খাবো। আচ্ছা বলো তো দেখি, এখন যদি কেউ ছুরি দেখিয়ে আমাদের থেকে এগুলো কেড়ে নিয়ে যায় তাহলে আজ রাতে আমরা কি খাবো? মণি হাত পা নেড়ে বলে, আমাদের থেকে কেউ কিছু কেড়ে নিয়ে গেলে আমি তার মাথা ফাটিয়ে দেব। তা না হয় তুমি ফাটালে, কিন্তু যদি এই রকম কিছু হয় তাহলে আজ রাতে আমরা উপোস থাকব, এ কথা নিশ্চিত। তুমি যখন বড় হয়ে মাস্তান হবে আর লোকজনের টাকা পয়সা কেড়ে নেবে তখন অনেককেই এই রকম উপোস থাকতে হবে। ধরো কেউ একজন তার মা বাবার ঔষধ কেনার জন্য যাচ্ছে আর তুমি তার টাকা পয়সা কেড়ে নিলে। দেখা গেল সেই মা বাবা ঔষধ খেতে না পেয়ে মরে গেছেন, আর এই সব কিছুই হবে শুধু তোমার জন্য। কি বলো? সেদিন প্রভাতবাবুর কথা শুনে মণির মাস্তান হওয়ার শখ চিরকালের মতো ঘুচে যায়। এখন মণি যুবক, এখন সে অনেক কথাই জানে, কিন্তু কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে যখন তার মনে প্রবল ঝড় ওঠে তখন সেই ঝড় নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসেন প্রভাতবাবু। প্রভাতবাবুর প্রায় সারাদিনই চলে যায় রোগীদের চিকিৎসায়। বাড়ির বাইরের দিকের একখানা ঘরে তার চিকিৎসালয়। সেই ডাক্তারখানায় বাড়ির সবাই অবাধে যাতায়াত করে, ফলে বন ঔষধি সম্পর্কে একটু আধটু ধারণা চৌধুরী বাড়ির সকলেরই আছে। মণি তখন ক্লাস 9-10-এর ছাত্র। বিশেষ এক ধরনের ঔষধের প্রতি তার কৌতূহল জাগে। সে লক্ষ্য করেছে কিছু মানুষ বাবার কাছে এসে তাদের দাম্পত্য জীবনের বিষয়ে নিচু স্বরে কী সব কথা বলে। তারা বলে, কি যে করি কবিরাজ বাবু, বড় দুর্বল লাগে। বাবা তাদের কথা শুনে তাদেরকে এক ধরনের বড়ি খেতে দেন। এক সকালে মণি কৌতূহল বশত প্রভাতবাবুর অনুপস্থিতিতে তার ডাক্তারখানায় ঢুকে সেই ঔষধগুলো নাড়াচাড়া করতে থাকে। একটা বড়ি খেয়ে দেখলে কেমন হয়? হঠাৎ প্রভাতবাবু মণির পেছন দিকে এসে দাঁড়ান। তুমি ঔষধগুলো ওভাবে ঘাটাঘাটি করছো কেন?
ভয়ে মণির গলা শুকিয়ে কাঠ। এরপর প্রায় ঘণ্টা দেড়েক ধরে প্রভাতবাবু মণির সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যেগুলোকে সমাজের চোখে নিষিদ্ধ বলে মনে করা হয়, কিন্তু তিনি নির্দ্বিধায় খোলামেলা আলোচনার মাধ্যমে তার ছেলেকে যৌন শিক্ষার পাঠদান করেন এবং তার কিশোর ছেলের জিজ্ঞাসু মনকে শান্ত করেন। প্রভাতবাবুর ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু একটা আছে যার প্রভাবে তার সামনের মানুষটা খুব সহজেই তার অনুগত হয়ে পড়ে। তিনি ধীর স্থিরভাবে যাকে যা কিছুই করতে বলেন সে বিনা বাক্য ব্যয় করে সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। এমনকি মণির মতো ডাংপিটে ছেলেরও তার বাবার কথার অবাধ্য হওয়ার সাহস নেই। এই যে মণির নানা বিষয়ের বই পড়ার এত আগ্রহ, এর পেছনেও রয়েছেন প্রভাতবাবু। মাঝে মধ্যেই তিনি মণির হাতে একটা বই ধরিয়ে বলেন, "এটা পড়ো।" এই তো কদিন আগের কথা। মণি বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোচ্ছিল। কোথার থেকে প্রভাতবাবু এসে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার নামক বইটা মণির দিকে এগিয়ে দিয়ে বললেন, "এটা পড়ে দেখো।" মণি হ্যাঁ সূচক মাথা নেড়ে বইটা হাতে নিয়ে সুরসুর করে বাড়ির ভেতরে চলে যায়। মানুষ কিংবা পশুপক্ষী, প্রভাতবাবু কাউকেই বেঁধে রাখায় বিশ্বাস করেন না। বর্ষাকালে মণিদের বাড়ির পুকুর থেকে পাশের জমি পর্যন্ত একটা নালা কেটে দেওয়া হয়। সবাই বলে ওই নালা দিয়ে পুকুরের মাছেরা বেরিয়ে যাবে, কিন্তু প্রভাতবাবু কিছুতেই সেই নালায় কোনো রকমের বাঁধ দেবেন না। তার এক কথা, পুকুরের মাছেরা বেরিয়ে গেলেও তাদেরকে বাধা দেওয়া না হলে তারা ঠিক আবার নিজেদের জায়গায় ফিরে আসবে। আজ আইসিইউর সামনে দাঁড়িয়ে মণির বাবার সেসব ছোট্ট ছোট্ট কথাগুলো ভীষণভাবে মনে পড়ছে। হঠাৎ একজন মহিলার আর্তনাদের শব্দে মণি যেন সংবিত ফিরে পায়। এতক্ষণ সে লক্ষ্যই করেনি তার সামনে দিয়েই বেশ কয়েকজন ডাক্তার এবং নার্স আইসিইউর ভেতরে ঢুকে যায়। ডাক্তার একজন রোগীর বুকে জোরে জোরে চাপ দেন, তারপর নার্সকে কিছু একটা ইঙ্গিত করায় নার্স সেই রোগীর মুখের উপরে সাদা কাপড় টেনে দেন। সেই রোগীর বিছানার পাশে রাখা মনিটরটায় এখন সরল রেখা ভাসছে। মণির বুকটা ধক করে ওঠে। নিজের অজান্তেই তার চোখ চলে যায় বাবার মনিটরের দিকে। না, এখনও ওখানে আগের মতোই তরঙ্গ আকারে চিহ্ন ভেসে উঠছে। একজন নার্স এসে মণিকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। মণি আস্তে আস্তে করে এসে হাসপাতালের বাইরের ছোট্ট চায়ের দোকানটার একটা কাঠের বেঞ্চির উপর বসে। চায়ের গন্ধে তার খিদে অনুভব হয়। গত রাত থেকে কিচ্ছু খাওয়া হয়নি। মণি এক কাপ চায়ের অর্ডার দেয়। চা খেতে খেতে সে ভাবে আইসিইউর ভেতরের সেই ডাক্তারের কথা। ডাক্তার কত সহজেই না একজন মানুষকে মৃত ঘোষিত করে হাতের দস্তানা বদলে অন্য একজন রোগীর পরীক্ষা নিরীক্ষা করছিলেন। মাঝখানে মাত্র কয়েকটা মুহূর্তের ব্যবধান। বাবা বলেন, জীবনের একমাত্র সত্য হচ্ছে মৃত্যু। জীবনের এই পরম সত্যটা হয়তো ডাক্তাররাই সবচেয়ে সহজে গ্রহণ করতে পারে। এই মুহূর্তে মনির নিজেকেও খুব শক্ত মানুষ বলে মনে হচ্ছে। এই একটু আগেই তার চোখের সামনে একজন মানুষ মরে গেল, আর সে এখন এখানে বসে দিব্যি চা খাচ্ছে। পরক্ষণেই বাবার মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, ওই লোকটা যদি ডাক্তারের কোনো আপনজন হতো, তাহলেও কি ডাক্তার এতটাই নির্বিকার থাকতে পারতেন? নাকি মানুষের সত্য গ্রহণ করার ক্ষমতা নির্ভর করে স্থান, কাল, পাত্র এবং ব্যক্তিগত সম্পর্কের উপর? চায়ের দোকানে বসে বসেই মণি দেখে কিছুক্ষণ আগে মারা যাওয়া সেই লোকটার মৃতদেহ আত্মীয় স্বজনেরা ধরাধরি করে হাসপাতালের বাইরে নিয়ে আসছে। আইসিইউর বারান্দায় দেখা সেই মহিলা এখনো চিৎকার করে কাঁদছেন। হঠাৎ মহিলা হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান। সবাই মৃতদেহ ছেড়ে এখন মহিলাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। কেউ একজন মুখে জল ঢালছেন। উনি বোধহয় অজ্ঞান হয়ে গেছেন।
সেদিকে তাকিয়ে মনির ডান পাশের বেঞ্চির উপর ছেঁড়া ময়লা কাপড় পরে বসে থাকা একজন লোক অদ্ভুতভাবে শরীর দুলিয়ে বলে ওঠেন, কাঁচার পাখি উইরা গেছে, যতই হল্লা করো সে আর ফিরবে নে। পাখি মুক্তি পাইছে, মুক্তি। লোকটার কথার মানে কিছুই বোঝে না মনি। শুধু খাঁচার পাখি, মুক্তি, এই শব্দগুলো তার মাথার ভেতর ঘোরাফেরা করতে থাকে। বিকেল প্রায় 4টা, 4:30। মনি বসে আছে বাড়ির বসার ঘরের একটা সোফার উপরে। বাড়ির মিনিটা মনির পা চাটছে কখন থেকে। এ কি দুপুরবেলা কিছু খেতে পায়নি? মনির একবার ইচ্ছে করে বেড়াল ছানাটাকে কিছু খেতে দেয়, কিন্তু এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, আবার বেড়ালটাকে তাড়াতেও ইচ্ছে করছে না। কখন থেকে একটা কাক উঠোনের কাঁঠাল গাছটার মগডালে বসে কর্কশ স্বরে ডেকে যাচ্ছে। ওই কাকটার ডাক ছাড়া বাড়িতে এখন আর বিশেষ কোনো সাড়া শব্দ শোনা যাচ্ছে না। মনির বড়দা এবং ছোড়দা হাসপাতালে আছেন, তবে মা, দিদি, বৌদি সবাই বাড়িতেই রয়েছেন। বাবার অসুখের খবর শুনে 2-4 জন আত্মীয় স্বজনও এসেছেন, কিন্তু এ বাড়িতে এখন সবাই যেন মৌন থাকার শপথ গ্রহণ করেছে। তাই তো আজ লক্ষ্মী পূর্ণিমা হওয়া সত্ত্বেও বাড়িতে কোনো ধরনের হইচই নেই। শুধু ভগবতী দেবী মনে মনে ঠিক করে রেখেছেন সন্ধেবেলা ঠাকুর ঘরে ধূপদীপ জ্বালিয়ে লক্ষ্মী পাঁচালি পড়ে কোনো রকমে নিয়মটুকু সারবেন। ওই কাকটার এই বাড়ির মানুষের মনের অবস্থা বোঝার কোনো দায় নেই, নাকি সে নিজের থেকেই দায়িত্ব নিয়েছে বাড়িশুদ্ধ মানুষকে জাগিয়ে রাখার। আজ যে কোজাগরি রাত, নাকি আজ রাতে বাড়ির সবাইকে জাগতে হবে সম্পূর্ণ অন্য একটা কারণে। কাকটার একটানা ডাক শুনতে শুনতে মনির একটু তন্দ্রা মতো আসে, আর তক্ষুনি বাড়ির ফোনটা বিকট আওয়াজে কেঁপে ওঠে। মনি হুড়মুড় করে উঠে গিয়ে ফোন ধরে। ফোনে মনির বর্দা জানান কিছুক্ষণের মধ্যেই তারা প্রভাতবাবুকে বাড়ি নিয়ে আসছে। বাবা অনেক কষ্টে বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। এদিকে ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছে। বাবার হাতে হয়তো আর বেশি সময় নেই। বর্দার নির্দেশেই মনি শহরের ব্রাহ্মণ পণ্ডিতদের খবর দিতে বেরিয়ে পড়ে। ঘর থেকে বেরোনোর আগে কথাটা সে দিদিকে জানায়। এখন মায়ের মুখোমুখি হওয়ার সাহস তার নেই। মুমূর্ষু প্রভাতবাবু শুয়ে আছেন তার শোবার ঘরে। তার জ্ঞান আছে কি নেই বোঝা যাচ্ছে না, শুধু তিরতির করে শ্বাস চলছে। পরিবারের সবাই তাকে ঘিরে রেখেছে। বাড়িতে এখন অনেক লোকজন। ব্রাহ্মণরা জোরে জোরে বৈদিক মন্ত্র পাঠ করছেন গীতা। মনির চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, তোমরা এসব পড়া বন্ধ করো। গীতা, ভাগবত, বাইবেল, কোরআন শরীফ, এই সব ধর্মগ্রন্থগুলোই বাবা পড়েছেন, কিন্তু তিনি সারা জীবন যে জ্ঞান, যে বিশ্বাস, যে আদর্শকে ধারণ করেছেন, আজ সেটাই তার সঙ্গী হওয়ার কথা। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, মাধব নিদান, ভাবপ্রকাশ, এই গ্রন্থগুলোকেই বাবা আজীবন তার ধ্যান জ্ঞান করেছেন। যে মানুষটা জীবনভর আয়ুর্বেদ চিকিৎসার সাধনা করেছেন, জীবনী শক্তির অনুসন্ধান করেছেন, আজ তার শেষ সময়ে তার জীবন দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে না কেন? কেন তার কানের কাছে চিকিৎসা শাস্ত্রের ওই গ্রন্থগুলোর শ্লোক উচ্চারিত হচ্ছে না? মনি বাবার কাছেই শোনা চরক সংহিতার একটা শ্লোক মনে করার চেষ্টা করে। ধর্মার্থ সুখ মোক্ষণম আরোগ্যম মূলমুত্তমম, যার মানে হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গের মূল হল স্বাস্থ্য। মনি যখন এসব কথা ভাবছে তখন হঠাৎ গীতাপাঠ বন্ধ হয়ে যায়। আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করে ওঠেন ভগবতী দেবী। কবিরাজ প্রভাত চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রভাতবাবুর স্পন্দনহীন দেহ এখন উঠোনের তুলসী তলায় চিরনিদ্রায় মগ্ন।
আকাশের ওই রূপোর থালাটার থেকে এক ছটা স্নিগ্ধ সৌম্য রূপলি আলো বিচ্ছুরিত হয়ে এসে পড়েছে প্রভাতবাবুর নিথর মুখের উপর। মনির দৃষ্টি এখন সেদিকেই নিবদ্ধ। না, বাবার মুখে আর কোনো ক্লান্তি কিংবা কষ্টের চিহ্ন দেখা যাচ্ছে না। বাবা যেন খুব শান্তিতে ঘুমোচ্ছেন। গত কয়েকদিন ধরে তিনি যেই যন্ত্রণা পাচ্ছিলেন, আজ যেন সেই যন্ত্রণার থেকে মুক্তি পেয়েছেন। মনির মনে পড়ে যায় দুপুরবেলার চায়ের দোকানের সেই লোকটার কথা। মনি হাঁটু গেড়ে বাবার মাথার সামনে বসে। বাবা গাছেদের সামনে দাঁড়িয়ে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করতেন, যেন গাছেদের শোনাচ্ছেন। মনির ঠোঁট নড়ছে। আজই কে হয়েছে শান্তি, জীবনের যত ভুলভ্রান্তি সব গেছে চুকে। রাত্রি দিন ধুক ধুক, তরঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে বুকে। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই।